আমন্ত্রণ ইয়াংনেট অনুষ্ঠানে। ইয়াংনেট যেহেতু তারুণ্যের অনুষ্ঠান, তরুণদের অনুষ্ঠান, আমরা আজকে সবসময় কথা বলি যেসব বিষয়গুলো তরুণদের মনোজগতের মধ্যে থাকে, যেসব বিষয়গুলো তরুণদের একদম আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। তো আজকে যদি বলি যে তরুণদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে কী আছে, ঠিক রাত পোহালেই বাংলাদেশ এবং আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের মধ্যে যে ম্যাচটি হবে, এবং এই ম্যাচটির মাধ্যমে প্রায় 10 মাস পর বাংলাদেশ ক্রিকেট দল ওয়ান ডে খেলতে নামছে। কাজে এটি নিয়ে আগ্রহ আছে, উন্মাদনা আছে, সেই সব একটু আশঙ্কাও আছে, একটু সম্ভাবনা আছে, অনেক কিছু আছে এই ম্যাচটি ঘিরে। তো এই ম্যাচটি নিয়ে কথা বলবো। তার আগে কথা বলবো ঠিক কিছুদিন আগে বা কয়েকদিন আগে যে আমরা এই মুহূর্তে যেটি আলোচনা হচ্ছে যে তাসকিন এবং আরাফাত সানি ফিরে আসা, তাদের বোলিং অ্যাকশন যে বৈধ ঘোষণা করা হলো সেই বিষয়টি নিয়ে। তো এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য দুজন আছেন আমাদের সঙ্গে, এবং আমার মনে হয় যোগ্য লোককে আমরা আজকে নিয়ে আসতে পেরেছি। আমাদের সঙ্গে প্রথমে আছেন হান্নান সরকার, জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার, এবং আছেন মাজারউদ্দিন, তিনি স্পোর্টস রিপোর্টার, ঢাকা ট্রিবিউন। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আচ্ছা, আমি আজকে অনুষ্ঠানের শুরুতে আমরা সবসময় যেমনটা করি পত্রিকায় পড়ি, আজকে পত্রিকা পড়বো না, কিন্তু আমি যদি একটি পত্রিকার বিডিনিউজ 24-এর খেলার পাতাটার দিকে যাই, প্রথমেই লেখা আছে মাশরাফির কান্নার প্রতিদান দিতে চান তাসকিন। সেই ফিরে আসার তারা করেছে। এই বিষয়টি নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছে। আমি একটু প্রথমে হান্নান সরকার আপনাকে এই প্রশ্নটা শুরু করতে চাই। সেটা হচ্ছে যে আরাফাত সানি এবং তাসকিনের ফিরে আসাটা বাংলাদেশ জাতীয় দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ হলো? আসলে আমরা সবাই জানি যে এই দুজন প্লেয়ার কিন্তু বাংলাদেশ টিমের কি প্লেয়ার। আপনি দেখবেন ওয়ার্ল্ড কাপে তারা যখন একটা সাসপেক্ট অ্যাকশনের কারণে বাদ পড়লো, টিমের মধ্যে সেটা এফেক্ট কিন্তু আমরা দেখতে পেরেছিলাম। তারপরে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে, বাট অ্যাট দ্য এন্ডে তারা ফিরে আসাটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় পাওয়া। স্পেশালি তাসকিনের কথা এই মুহূর্তে বলতে হচ্ছে, কারণ আমরা মুস্তাফিজের ইনজুরির কারণে আমরা কিন্তু পেস বোলারের জায়গায় একটু হলেও ঘাটতি দেখছিলাম। সেখানে তাসকিন যদি না খেলতো আনফর্চুনেটলি, তাহলে যেটা হতো দুইটা পেস বোলার একই সঙ্গে যদি মেইন প্লেয়ার টিম থেকে বাদ পড়ে যায়, সেটা কিন্তু নেগেটিভ এফেক্ট পড়তে পারতো। বাট আমরা খুবই লাকি যে তাসকিন খুব ভালো হার্ডওয়ার্ক করেছে, এবং তার সেই হার্ডওয়ার্কের রেজাল্ট হলো ইন্টারন্যাশনাল ক্রিকেটে আবার ফিরে আসা। পাশাপাশি আরাফাত সানির যে ব্যাপারটা, সে ফিরে এসেছে, যদিও এখন মেইন টিমে নাই, ন্যাশনাল টিমে নেই, বাট জাতীয় লিগ খেলছে। সেখানে সে আবার নিজেকে তার অ্যাকশনে বেশ কিছু পরিবর্তন এসেছে, সেগুলোকে ঝালিয়ে নিয়ে আবার ন্যাশনাল টিমে ব্যাক করবে। বাট বাংলাদেশ ক্রিকেটের এদের দুজনের ফিরে আসাটা অনেক বড় একটা পজিটিভ দিক। মাজারুদ্দিন, আপনার কাছে জানতে চাই, এই যে মানে রাত পোহালেই যে ম্যাচটি হচ্ছে, আফগানিস্তান বাংলাদেশ সিরিজ শুরু হচ্ছে, কিন্তু এটা ছাপিয়ে যেন আলোচনা বাংলাদেশের মানুষের মুখে মুখে এই তাসকিন এবং আরাফাত সানি ফিরে আসার এই ব্যাপারটি। কিন্তু আমরা যে যখন তাদের নিষিদ্ধ করা হলো মার্চ মাসে, এবং তখন কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্ব, নানা ধরনের তত্ত্ব হাজির করা হয়েছে যে আমাদের ভয় পাচ্ছে এই কারণে। আসলে আপনার কি মনে হয়, বা আপনি তো কাছ থেকে দেখেছেন যে এইটার মধ্যে আসলে কতটুকু আসলে রিয়েলিটি ছিল, এবং কতটুকু আসলে এই ষড়যন্ত্র তত্ত্ব, যদি আমরা জনপ্রিয় যেটা কতটা ছিল? না দেখেন, বোলিং অ্যাকশন যখন সাসপেক্ট করে, এটা কিন্তু আইসিসির থেকে হয়, ম্যাচ রেফারি করে, অনফিল্ড আম্পায়ার করে। এটাতে আসলে কনস্পিরেসি ওইভাবে বলাটা ঠিক না, আসলে এরকম কিছু না। এটা একটা ল অনুযায়ী তারা আম্পায়াররা যখন অনফিল্ড আম্পায়ার মনে করে যে এই বোলারটার অ্যাকশনটা সাসপেক্ট, স্পেসিফিক কোনো বলেও হতে পারে, দেন হি ক্যান রিপোর্ট টু দ্য ম্যাচ রেফারি। সো ওখান থেকে যখন জিনিসটা আইসিসিতে যায়, দেন তাকে একটা জিজ্ঞেস করা হয় যে তাকে কি এখন ব্যান করা যাবে বা এরকম কিছু। দেন একটা টাইম পিরিয়ডের পর তাকে ব্যান করা হয়, তাকে বলা হয় যে তুমি এই টাইমটা শুধরাও, তারপরে তুমি পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে যদি তুমি উতরাতে পারো, দেন ইউ ক্যান প্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট এগেন। তো আমি বলবো যে কনস্পিরেসি আসলে এই জিনিসটা বলাটা ঠিক হবে না। অ্যাট দ্য সেম টাইম কিন্তু সে কিছু কাজও করেছে, এমন না যে এই পিরিয়ডে কোনো কাজ করেনি, নিশ্চয়ই কোনো কাজ করেছে দেখেই এবারের বেলায় তাকে রিলিজ করে দেওয়া হয়েছে। তো আমি বলবো যে কনস্পিরেসি থিওরি এটা আসলে অন্য আবেগ থেকেও আসা কিছু ব্যাপার, বাট আমি মনে করি না এরকম কিছু। বাট হ্যাঁ, বাংলাদেশ টিমে তখন খুব ব্যাড এফেক্ট পড়েছিল যখন আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে ছিলাম, একই সাথে দুইজন মানে প্লেইং 11-এর বোলার দুজনকে যখন সাসপেক্ট করা হয়, ইটস অবভিয়াসলি ইট ওয়াজ তাসকিন তো মোটামুটি একটা পোস্টার বয় হয়ে যাচ্ছিল, বলতে পারেন। প্লাস তার যে স্পিড আছে, তার যে ইম্প্যাক্টটা বাংলাদেশ টিমের ওপেনিং বোলিংয়ে, নতুন বলে যে তার কাজগুলা, এই জিনিসগুলো কিন্তু তার দলে থাকার একটা অন্যতম একটা কারণ, যে সে একটা থ্রেট ক্যারি করে শুরু থেকেই। এই জিনিসটা তাসকিন আসাতে অবশ্যই মুস্তাফিজের যেহেতু একটা গ্যাপ আছে এখন, অবভিয়াসলি আমাদের পেস বোলিংটা আর একটু শক্তিধর হলো মনে হয়। হান্নান সরকার, এই যে ফিরে আসা, তাদের এই বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করা হলো, এর মধ্যে কিন্তু এক ধরনের একটু আশঙ্কাও দেখা দিয়েছে যে আমরা কি সেই পুরনো তাসকিনকেই পাবো কিনা, কিংবা পুনর আরাফাত সানিকেই ফিরে পাবো কিনা। এর মধ্যে এই উত্তরটা কি হবে আসলে? তাসকিনের ব্যাপারে প্রথমে বলি, তাসকিনের আমরা কিন্তু সবাই জানি যে তাসকিনের অ্যাকশন দেখে খালি চোখে ধরাটা খুব কঠিন ছিল, এবং তার যে বিতর্কটা যেটা নিয়ে, সেটা কিন্তু খুব অল্প পরিমাণ একটা সাসপেক্ট ছিল। সো সেটাতে সে কাজ করেছে,
আর স্পেসিফিক একটা বলেই কিন্তু তার হচ্ছিল বাউন্সারের ক্ষেত্রে। সো কাজ করে সেটা থেকে ফিরে এসেছে। আর তাকে নিয়ে যে কাজ করা হয়েছিল, জাকির ভাই যে কাজ করেছে, কোচ ছিলেন, বোলিং কোচ, সে কিন্তু একটা জিনিস আমাদেরকে ইনশিওর করেছে যে তার পেসে কোনো এফেক্ট পড়বে না। এটা সে পেসটা কনফার্ম করেছে যে পেসটা যেন সেমই থাকে, বিকজ আমরা তাসকিনকে জানি যে স্পিড স্টার, সে যদি স্পিডই কমে ফেলে তাহলে কিন্তু সেই স্টারটা থাকবে না। সো এই জিনিসটা আগে ইনশিওর করা হয়েছে, তার পেস যেন ঠিকই থাকে এবং সেই থ্রেডটা যেন থাকে, যেটা মাজার বলছিল একটু আগে, যে তার যে থ্রেডটা থাকে শুরুতে সেটা যেন কনফার্ম থাকে, তার সঙ্গে তার ওয়ার্কআউটগুলো হয়েছে এবং সেভাবেই ফিরে এসেছে। তারপরে আসছে যেটা সানির ব্যাপারে। সানির আসলে যেটা নিয়ে সাসপেক্ট হয়েছে তার একটু বেশ বড় ধরনেরই ছিল, মানে যে ডিগ্রিটার মাপা হয় সেটাতে বড় ধরনের সাসপেক্ট ছিল। তো সেটা নিয়ে বেশ হার্ডওয়ার্ক করতে হয়েছে। আমরা জানি যে প্রিমিয়ার লিগের বেশ কিছু ম্যাচ প্রথম দিকে সে খেলেনি, সেটা নিয়ে কাজ করেছে। তারপরে সে শেষের দিকে প্রিমিয়ার লিগ খেলেছে এবং তার অ্যাকশনেও বেশ কিছু পরিবর্তন এসেছে। সো তাকে যেটা করতে হবে, এক্সট্রা ওয়ার্ক করতে হবে। আমার মনে হয় যে ন্যাশনাল লিগে সে একটা সুযোগ পাচ্ছে, বিকজ ন্যাশনাল লিগ যে শুরু হচ্ছে কালকে থেকে, আজকে থেকে, যেটা সেখানেও কিন্তু লঙ্গার ভার্সন ক্রিকেট। সো সানি কিন্তু সুযোগ পাচ্ছে যে লম্বা স্পেলে বোলিং করবে এবং সেখানে কিন্তু সেই যে নতুন অ্যাকশনে আয়ত্তে আনা সেই জিনিসটার সুযোগ পাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে সানিও খুব শীঘ্রই ফিরে আসবে। আর দুজনের ফিরে আসাটা, এবং আমার মনে হয় যে খুব বেশি এফেক্ট পড়বে না, স্পেশালি তাসকিনের ক্ষেত্রে মনে হয় খুব বেশি পরিবর্তন দেবো না। সানিরটা লেটস সি কী হয়। আমি আপনার প্রত্যাশাও করছি তাই। একজন দর্শক আছে আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম হান্নান ভাই, কেমন আছেন? আরেক মিনিট বলেন। হান্নান ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছে ভাই। আচ্ছা হান্নান ভাই, আমি তো দেখলাম তাসকিন ব্যাক করছে, কেন আরাফাত সানি কেন ব্যাক করলো না? এই জিনিসটা একটু কারণটা দিতে পারবেন? আচ্ছা, বুঝতে পারছি। জাতীয় দলে কেন তাসকিন আরাফাত সানি কেন জাতীয় দলে? না, একটু আগে এটা বলছিলাম আপনাকে যে তাসকিন আসলে খুব বেশি চেঞ্জ তাকে করতে হয়নি, কিছু ছোট চেঞ্জ করে সে ব্যাক করেছে, কারণ তার একটি স্পেসিফিক বলে শুধু কাজ করতে হয়েছিল বেশি করে। আর সানির যে ব্যাপারটা, সানিকে কিন্তু বেশ অনেক কিছু পরিবর্তন করতে হয়েছে, যেটা অ্যাকশনে তার আমরা যদি নতুন সানিকে এখন দেখি আমরা ডিফারেন্সটা বুঝতে পারি যারা ক্লোজলি দেখি। সো নতুন অ্যাকশনে আবার সেই জায়গাটা আয়ত্তে আনা, সেটার জন্য তাকে জাতীয় লিগ খেলে নিজেকে আবার কন্ট্রোলে আনা এবং তার বোলিং কন্ট্রোলটা আনার জন্য নতুন অ্যাকশনে, সেই জন্য তাকে একটু সময় দেওয়া হচ্ছে। বাট আমাদের কোচ বা সিলেক্টর কিন্তু বারবার বলেছে সানি কিন্তু আমাদের এখনও সেই লিস্টে রয়েছে এবং সানি জাতীয় লিগে যদি সেই থ্রেডটা নিয়ে আবার ফিরে আসতে পারে, সানিকে নিয়ে সবসময় তাদের চিন্তা মাথায় রয়েছে। তার ভালোর জন্য আসলে অবশ্যই, অবশ্যই। আচ্ছা, মাঝারুদ্দিন, আপনার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে যে এর আগেও কিন্তু আমরা 3জন প্লেয়ার দেখেছি এরকম বোলিং অ্যাকশন তাদের সাসপেক্ট হয়েছিল, পরীক্ষা দিয়েছিল, নিষিদ্ধ হয়েছিল, আবার ফিরে এসেছে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে যদি বলি যে হঠাৎ করে জাতীয় দলে গিয়েই এতগুলো ক্রিকেট, 5জন যদি হয় মোট হয়, ক্রিকেটে গিয়ে দেখা গেলো অবৈধ হয়ে যাচ্ছে, ঘরোয়া ক্রিকেটে কি এটা নিয়ে কোনো কাজ করা হয় নাকি বা হওয়া উচিত কিনা? এই ঘটনাটা ঘটেছে এই টি-20 ওয়ার্ল্ড কাপে যখন সাসপেক্ট হলো, তারপর গিয়ে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি হয়েছে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগে। 11 জনের মতো সাসপেক্ট হয়েছে, তাদেরকে নিয়ে এখন কাজ হচ্ছে, 2D ক্যামেরা আনা হয়েছে, এইসব নিয়ে এখন কাজ হচ্ছে। তখন কোয়েশ্চেন উঠেছিল যে আগে কেন করা হয়নি। তো বিসিবি জিনিসটা ইনিশিয়েটিভ নিয়েছে, মানে দেরিতে হলেও আমি বলবো নিয়েছে। এখন এটা কন্টিনিউ করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ দেখা গেল এখন হয়েছে আমাদের ন্যাশনাল টিমের এফেক্ট হয়েছে, আমরা একটা রিভিউ কমিটি করলাম, খুব আমরা তোড়জোড় করে একটা করলাম, বাট আবার কোনো হবে না। তো আমরা যদি এই জিনিসটা নিয়ে কাজ না করি, আমরা আবার ফিউচারে দেখবো ন্যাশনাল টিমে না হলেও ন্যাশনাল টিমে খেলতে পারবে কিন্তু সুযোগ এই কারণে হবে না, এরকম অনেক বোলার হয়ে যাবে। তো আমার মনে হয় যে ডোমেস্টিক ক্রিকেটে যদি এই জিনিসটা স্টপ করা যায়, বা এখন যেরকম তদারকি হচ্ছে এটা কন্টিনিউ থাকলে আমার মনে হয় আর ফিউচারে এরকম হওয়ার চান্স কম। আপনার কি মনে হয়? না, অবশ্যই, কারণ মাজার অলরেডি কভার করে দিয়েছে যে এই বছর কিন্তু এই সাসপেক্ট হওয়ার পরে ঢাকা প্রিমিয়ার লিগে খুব ক্লোজলি তাদেরকে দেখা হয়েছে এবং যেটা বললো বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে কিন্তু কাজ করা হয়েছে, কিছু প্লেয়ারকে ব্যান্ডও করা হয়েছে যারা বেশি চাকিং হচ্ছিল, মানে তাদের অ্যাকশন ফেয়ার ছিল না, আর বেশ কিছু প্লেয়ারকে আবার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। সো এই যে লিস্টটা তৈরি করেছে, এটা আমি শিওর যে কন্টিনিউ প্রসেসই থাকবে, কারণ আপনার এই ঢাকা প্রিমিয়ার লিগ, স্পেশালি ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু বেশ কিছু প্লেয়ার থাকে যারা কি প্লেয়ার হিসেবে প্রতিটা টিমকে লিড করে। তো সেখান থেকে তাদের ওই পারফরমেন্স নিয়েই কিন্তু ন্যাশনাল টিমে কল পাচ্ছে। সো প্রিমিয়ার লিগে যদি সেটাকে আমরা পরিষ্কার করে আসতে পারি যে সে ক্লিয়ার, কোনো সমস্যা নেই। ইভেন আপনি দেখবেন আন্ডার-19 আমাদের একজন প্লেয়ারকে নিয়ে সাসপেক্ট ছিল, সে কিন্তু ওয়ার্কআউট করে প্রিমিয়ার লিগ খেলেছে, তাকে আবার এবার পরীক্ষা করা হয়েছে, সে ক্লিয়ার হয়ে এসেছে। সো এই যে ওয়ার্কআউটগুলো হচ্ছে, এটা আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডও খুব সিরিয়াসলি নিয়েছে এবং এটা নিয়ে কাজ হচ্ছে। আশা করি নেক্সট টাইম বাংলাদেশ ন্যাশনাল টিমে যখন কেউ আসবে তখন এই ধরনের সমস্যার আমাদের ফেস করতে হবে না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যদি জাতীয় দলে কোনো প্লেয়ার কিংবা বয়সভিত্তিক দলের কোনো প্লেয়ার যদি এরকম অবৈধ ঘোষণা হয় বোলিং, তাকে নিয়ে কাজ করার অনেক সুযোগ থাকে বা কাজ করা হয়, কিন্তু
এই যে যে বিভিন্ন বিভিন্ন দলের যে প্লেয়ারগুলো আছে, যেমন আবাহনী মোহামেডান যে বলি যে দলগুলো আছে, সেখানকার কোনো প্লেয়ার যদি এরকম অবৈধ হয় এবং তাকে যদি ব্যান করা হয় এবং ফিরে আসার জন্য সেই সুযোগটা তার থাকে কিনা, কোথায় প্র্যাকটিস করবে কিংবা বিসিসিবি সেই সুযোগটা দেয় কিনা? আসলে যারাই ক্রিকেট খেলে, ঢাকা ক্রিকেট বলেন, বাংলাদেশ টোটালি ক্রিকেটটা হয়, তারা কিন্তু সব বোর্ডের নজরদারির ভিতরেই থাকে সবাই, অলমোস্ট এভরিওয়ান। যদি সে ঢাকার বাইরেও থাকে, তার ঢাকার বাইরে কোচ থাকে যে বোর্ডের আওতায় পড়ে, বা ইভেন তারা বোর্ডে এসে হেল্প চাইলে বিভিন্ন কোচের আন্ডারে অনেকেই আমি জানি যে পার্সোনালি ট্রেন করছে, যে বোলিং অ্যাকশনে সাসপেক্ট হয়েছে, কোচদের সাথে কাজ করছে। এটা জিনিসটা আসলে সিনে যারা থাকে তাদেরকে নিয়েই মানুষ বেশি দেখতে চায়, বাট আউট অফ দ্য সিনও কিন্তু এরকম অনেকে আছে কাজ করে আবার শুধরায়, বা অনেকে চেষ্টা করে যে অ্যাটলিস্ট ইমপ্রুভ করা যায় কিনা। আমি বলবো যে আসলে সুযোগ থাকে, বাট প্লেয়ারের উপর বেশি ডিপেন্ড করে যে আসলে সে নতুন অ্যাকশনটাকে অ্যাডাপ্ট করতে চায় কিনা। অনেকে হয় অনেক বছর ধরে একই অ্যাকশনে বল করছে, সাডেনলি অ্যাকশনে সাসপেক্ট হলো, সে আবার হাতটা অন্যভাবে ঘুরিয়ে বল করলে তার বলে এফেক্টটা থাকে না। তো অনেক সময় দেখা যায় ঢাকা লিগে আমি যদি উইকেট না পাই বা রান চেক না দিতে পারি, আমাকে তো টিম নিবে না। সেই কারণে অনেকে বোলিং অ্যাকশনটা চেঞ্জ করে না সচরাচর। বাট এই লাইসেন্সটা যদি দেয়া হয় বা এই কারেজটা যদি প্লেয়ারের থাকে যে না আমাকে আরো 10 বছর খেলতে হবে বা এরকম আমাকে লিগেলি খেলতে হবে, তাহলে আমার মনে হয় তারা কাজ করে। আচ্ছা, এই হাসিব, আপনার যেহেতু একদম মাঠের প্লেয়ার, এই যে বলছিলেন যে যখন একটা প্লেয়ার তার বোলিং এখন শুধরাবে, তখন তার নিজের কারেজটা দরকার, মনোবলটা দরকার, সেই সঙ্গে মানে সাপোর্টটাও দরকার। যেমন তাসকিন যে সাপোর্টটা পাচ্ছে একদম মিডিয়া থেকে শুরু করে দর্শক এবং একদম দলের ভিতর থেকে যে সুযোগটা পেয়েছে, এবং তার জন্য কিন্তু একটা জায়গা ফাঁকাই রাখা হয়েছিল আফগানিস্তান দলের। এই যে একটা সুযোগ পাচ্ছে সে, অন্যান্য প্লেয়ার কি তার পাশে দাঁড়ানোর, মানে দলে যদি বলি দল ভিত্তিক যে খেলা থাকে, পাশে দাঁড়ানোর মতো মানুষ তার পাশে পায় কিনা? আসলে আপনি দেখবেন যেটা মাজার বললো যে আপনি তাসকিনকে আমরা দেখছি কি করছে, সানিকে দেখছি, আপনি দেখবেন যারা এবার সাসপেক্ট ছিল প্রিমিয়ার লিগের তাদের সবাইকে কিন্তু এরকম ডাকা হয়েছে, তাদের অ্যাকশনে কতটুকু হচ্ছে, কত ডিগ্রি তাদের ব্যান্ড হচ্ছে সেটা তাদেরকে বলে দেওয়া হয়েছে, তাদেরকে সেটা নিয়ে কাজ করার জন্য কোচের ইনস্ট্রাকশনও বলে দেওয়া হয়েছে, এই কোচের সঙ্গে কথা বলো, ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে এভাবে কাজ করো। ডিপেন্ড করছে ওই প্লেয়ারটার কারেজ, যেটা বললো। আমার যদি আজকে বলিং অ্যাকশন নিয়ে সমস্যা হয়, আমার মধ্যে থেকেই সেটাকে ফিল করতে হবে যে আমাকে এটা নিয়ে প্রচুর কাজ করতে হবে, কারণ টু বি অনেস্ট এটা অনেক টাফ। আপনি দেখবেন ঢাকা প্রিমিয়ার লিগে যাদের আজকে অ্যাকশন নিয়ে কথা হচ্ছে, ম্যাক্সিমাম প্লেয়ার অ্যারাউন্ড 20 ইয়ার্স। 20 বছর একটা ছেলে যে খেলে এসেছে প্রায় 8-10-12 বছর যাবত, তারা কিন্তু এই অ্যাকশনে বল করছে। সেটা থেকে বের হয়ে এসে নতুন অ্যাকশনে বোলিং করা প্রচুর হার্ডওয়ার্কের ব্যাপার, প্রচুর কাজ করতে হবে, এবং সেই যে থ্রেডটা সেটা আনা কিন্তু নট ইজি। সো আমার মনে হয় যে সেই কারেজটা যদি থাকে এবং হার্ডওয়ার্ক করার মানসিকতা যদি থাকে, ক্রিকেটই খেলবো, 10 বছর খেলবো, সেই চিন্তা যদি থাকে, আমার মনে হয় কাজ করার সুযোগ আছে। সবচেয়ে বড় জিনিস, ক্রিকেট বোর্ড কিন্তু বলেই দিয়েছে কোচ আছে, তুমি তার সঙ্গে কথা বলো, প্রয়োজনীয় ইনস্ট্রাকশন নাও, বাট কোচের পক্ষে সম্ভব না তাসকিনকে যেভাবে ফলো আপ করা, সেভাবে সম্ভব না যে ডিস্ট্রিক্টে যে তাকে ফলো আপ করবে, তাকে হোমওয়ার্ক দিয়ে দিবে, বাট সেই প্লেয়ার তার হোমওয়ার্কটা নিজে থেকে করতে হবে। প্রয়োজনে তার ডিস্ট্রিক্ট কোচ রয়েছে, তাদের সঙ্গে ডিসকাস করতে পারে, বাট আমার মনে হয় যে প্লেয়ারদের সেই কারেজ থাকলে এটা ব্যাক করা সম্ভব। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে যদি আমি এই যে যারা বোলিং যেসব বোলার অবৈধ হচ্ছে তাদের অ্যাকশনগুলো, আমি যদি সারা বিশ্বের এটা দেখি, বেশিরভাগই দেখা যায় উপমহাদেশের বোলাররা বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের নানা ধরনের, শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন বা বাংলাদেশ বলেন, কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের খুবই কম। আমার তো মনে পড়ছে না এরকম। এটা কি দেখভালের বা তাদের যে ক্রিকেট যে অবকাঠামো সে খুবই উন্নত দেখি, এরকম কোনো কারণে আপনার কি মনে হয়? না, আমার কাছে আসলে সেরকম কিছু ব্যাপার হতে পারে, বাট জিনিসটা হলো কি, আপনার সুনীল নারায়ণের মতো প্লেয়ার কিন্তু সাসপেক্ট হয়েছে, সে ফিরে এসেছে, ওই থ্রেডটা কিন্তু নেয়। আর আপনি যেটা বলেন আমাদের সাবকন্টিনেন্টাল প্লেয়ারদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায়। তো এটা হয় কি, আমাদের যে কালচারটা, আমরা টিম জেতার জন্য অনেক সময় একটু জোরে বল করবো, ছোটোবেলা থেকে চাকিং করে অভ্যাস হয়ে গেছে, টিমে মনে করে যে এফেক্টিভ বলার এর খেলা, চাকিংয়ের কোনো সমস্যা নেই। এই নিয়মটা যেমন এখন যেভাবে স্ট্রিক্টলি ফলো করা হচ্ছে, বাইরের দেশগুলো হয়তো বা অনেক আগে থেকে এটাকে ফলো করছে, যার কারণে কিন্তু অ্যাট দ্য এন্ডে এসে এরকম প্লেয়ার দেখা যাচ্ছে না। আমি আসলে অত ডিটেল এটার ব্যাপারে জানি, মাঝার হয়তো জানতে পারে, বাট আমার কাছে মনে হয় এটা একটা কারণ হতে পারে যে আমাদের ইমোশনাল যে আমাদের মানসিকতা, যে একে খেলাইতে হবে, এর যে খেলালে জিতবো আমরা, একটু জোরে বল কর, চাকিং কর, এই ধরনের মানসিকতা থেকে এখন সবাই বের হয়ে আসবে, বিকজ এটা অনেক স্ট্রিক্টলি ফলো করা হচ্ছে। বাইরে হয়তো সেই জিনিসটা অনেক আগে থেকেই ফলো করা হয়। আপনার কাছে বলা আছে? আমার মনে হয় যে আমাদের সাবকন্টিনেন্টের পিচগুলো কিন্তু স্পিন ফ্রেন্ডলি।
ওই অন্যদিকে গেলে দেখবেন যে স্পিন ফ্রেন্ডলি খুব একটা পিচ হয় না, তারা স্পিনার বেশি হতেও চায় না, বাট যারা হয় তারা খুব কপি বুক স্পিন বল করতে চায় অ্যাকশন ওয়াইজ, যে তাদের অ্যাকশনটা খুব স্মুথ হবে, কপি বুক হবে, দেখতে সুন্দর হবে। আর আমাদের এখানে হয় যে ন্যাচারাল কিছু ট্যালেন্ট থাকে স্পিনার, আর একজন ন্যাচারাল ট্যালেন্টেড স্পিনার কিন্তু অ্যাকশন ডিফারেন্ট হতেই পারে, একদম টোটালি ডিফারেন্ট হতে পারে। সো এই প্লেয়ারদের মধ্যে এক্সেপশনাল, এটা আমি বলবো যে অ্যাকশনটা জিনিসটা টোটালি একজন প্লেয়ারের নিজের উপরে, এটা আসলে কন্টিনেন্ট এবং আমাদের দেশে আমাদের এই সাবকন্টিনেন্টের স্পিনারের উপরে বেশি চাপ থাকে, এখন পর্যন্ত ছিল আর কি, হ্যাঁ, যে বলতে দল পারেন। সেই মেনলি আসলে জিতে নিয়ে আসবে দলকে। টিল নাও আমাদের এই সাবকন্টিনেন্টের পিচগুলো স্পিন ফ্রেন্ডলি হয় মোস্ট অফ দ্য টাইম, এর কারণে একটা রিজন হতে পারে এটা। কিন্তু আমাদের এই যে স্পিন নির্ভরতা থেকে ধীরে ধীরে মানে আমরা বেরোতে শুরু করেছি, কারণ আমাদের যে পেস বোলিং লাইন বলা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের সেরা, অনেকে বলেন, অনেকে আবেগ থেকে হয়তো বলেন যে বিশ্ব সেরা আমরা বোলিং লাইন আপনি আসি। এই বিষয় নিয়ে কথা বলবো, তার ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে আমাদের, ছোট্ট একটা বিরতি, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবার আমন্ত্রণ ইয়াং নেট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি বাংলাদেশ ক্রিকেট নিয়ে, বিশেষ করে এই যে তাসকিন আরাফাত সানি ফিরে এলো এবং রাত পোহালে যে আফগানিস্তান বাংলাদেশ ম্যাচ সেটি নিয়ে আমি একটু হান্নান সরকার আপনার কাছে আসতে চাই। তার আগে একটু আবার পরিচয় করছি, যারা নতুন জয়েন করলেন আমাদের সঙ্গে আছেন হান্নান সরকার, জাতীয় দলের সাবেক ওপেনার, এবং আমার সঙ্গে আছেন মাজার উদ্দিন, তিনি স্পোর্টস রিপোর্টার, ঢাকা ট্রিবিউন। আচ্ছা হান্নান সরকার, আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে এই মুহূর্তে বলা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটের এই সবচেয়ে কি বলবো, ইতিহাসে সবচেয়ে সেরা বোলিং লাইন আপ, এবং অনেকে বলছেন যে এই মুহূর্তে বিশ্বের সেরা বোলিং লাইনের সঙ্গে আসলে পাল্লা দিতে পারে। কি মনে হয় আপনার এই বাংলাদেশের বোলিং লাইন আপ এই মুহূর্তে কিরকম আসলে? নো ডাউট আমাদের বেস্ট বোলিং লাইন আপ ইতিহাসের এখন পর্যন্ত যত ম্যাচ খেলেছি এর মতো লাইন আপ আমরা আসলে পাইনি। স্পেশালি 2015 থেকে আমরা দেখে আসছি যে 3জন 4জন নিয়ে সিমান নিয়ে খেলছি আমরা, এটা কিন্তু কখনো কল্পনাও করিনি। ইভেন বাংলাদেশের উইকেটে যে 4জন সিমান নিয়ে খেলা যায় সেটাও কিন্তু আমরা প্রমাণ করেছি। এবং সবচেয়ে বড় পজিটিভ যেটা, সিমাররা কোয়ালিটি সিমার, মানে কোয়ালিটি পেস বলার। আপনার দেখবেন বলারদের মধ্যে যথেষ্ট ভেরিয়েশন রয়েছে। লেফটি বলার ছিল মুস্তাফিজ, আলামিন রয়েছিল ভালো বোলিং করছে, তাসকিনের মতো কুইক বলার পেয়েছি, রুবেল ছিল কুইক বলার, সে যে ইঞ্জুরিতে পড়েছে সেটা তাসকিন আসাতে হয়তো সেটা আমরা ফিল করিনি, শফিউল আবার ব্যাক করেছে। সো আমাদের কিন্তু পেস বোলিংয়ে যথেষ্ট ভেরিয়েশন রয়েছে, ডিফারেন্ট বলার রয়েছে যারা খুবই এফেক্টিভ। পাশাপাশি আপনার আরাফাত সানি ওয়ানডে ক্রিকেটে খুব ভালো বোলিং করছিল, আনফর্চুনেটলি এই সিরিজে খেলছে না, আবার ব্যাক করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তাইজুল টেস্টে খুব ভালো করেছে, ওয়ানডে 2টা ম্যাচ খেলেছে, সেখানে হ্যাটট্রিক সহ একটা ম্যাচ ডেবু হয়েছে। সো আমাদের ভেরিয়েশন, এবং আপনার সবচেয়ে বড় পজিটিভ সাকিবের মতো প্লেয়ার রয়েছে, যে একটা প্লেয়ার 2টা প্লেয়ারে কাজ করছে, ব্যাটিং বোলিং দুইটাই। সঙ্গে আপনার রিয়াদ বোলিং করতে পারে, নাসির বোলিং করে, মোসাদ্দিক টিমে অ্যাড হয়েছে, সে অফ স্পিন করে। সো আমাদের প্রচুর ভেরিয়েশন রয়েছে বোলিংয়ে। এবং ক্যাপ্টেন মাশরাফির মতো ক্যাপ্টেন কখন কাকে কীভাবে ইউজ করতে হবে সেই জিনিসটা কিন্তু ক্যাপ্টেনের উপর ডিপেন্ড করে। এবং মাশরাফির বলার ইউজিংয়ের কারণে আমরা কিন্তু এখন ফিল করি বাংলাদেশ এখন বেস্ট বোলিং লাইন আপ পেয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা বলতে পারি ওয়ার্ল্ডের বেস্ট বোলিং ভেরিয়েশন এবং বেস্ট লাইন আপটা আমরা পেয়েছি বিকজ অফ মাশরাফির চেঞ্জিংগুলো এবং বলারদের ইউজ করার ক্ষেত্রে। তাসকিনকে কিন্তু আমরা জানি যে ঘাড়ে হাত দিয়ে যেভাবে মাশরাফি গাইড করে, এটা কিন্তু ক্যাপ্টেনকেও ক্রেডিট দিতে হবে। ভালো বলারও কিন্তু অনেক সময় ফেল করতে পারে, খারাপ বল করতে পারে, ক্যাপ্টেনের সাহস নিয়ে এবং ক্যাপ্টেন তাকে যেভাবে মোটিভেট করে এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো আপনার সঙ্গে আমি একমত যে আমাদের বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেস্ট বোলিং লাইন আপ, কোনো ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওয়ার্ল্ডের বেস্ট বোলিং লাইন আপও বলা যেতে পারে। এই যে বাংলাদেশ হঠাৎ করে বদলে যাওয়া, এটা বেশিরভাগ ক্রেডিট মনে হয় বোলিং ডিপার্টমেন্টকে দেওয়া। বোলিং ডিপার্টমেন্ট বাংলাদেশের একটা কালকে সাকিব একটা মাইলস্টোনের সামনে আছে, 2 উইকেট ওর পেলে ও বাংলাদেশের লিডিং উইকেট টেকার ওডিআইতে, আব্দুর রাজ্জাককে ক্রস করে যাবে। 1 উইকেট পিছনে আছে এখন, 2 উইকেট নিলে ও তো সম্ভবত টেস্টেও লিডিং, তিন ফরম্যাটেই সে এখন টপ হয়ে যাবে। এটা একটা অনন্য একটা মাইলস্টোন। পৃথিবীতে কেউ এরকম বলার মনে নাই। এরকম এক সময় 3 ফরম্যাটে হাইয়েস্ট উইকেট একটা দেশের হয়ে রেয়ার, দ্যাটস রেয়ার। আর এছাড়াও বোলিং ইউনিট যেটা বলছিলেন যে সাকিব লিড করে স্পিন বোলিং ডিপার্টমেন্ট, এখানে মুস্তাফিজ লিড করতো আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট, 2জন ওয়ার্ল্ড ক্লাস বোলার বলা যায়। তো তারপর মুস্তাফিজ নাই, তাসকিন একজন এসেছেন, আলামিন ছিল, আলামিন এখনো হয়তো স্কোয়াডে নাই বাট হি ইজ দেয়ার,
শফিউল কামব্যাক করছে, রুবেল আছে স্কোয়াডে। আমি বলবো যে ভেরিয়েশন অনেক আছে আমাদের, প্লাস কিছু আমাদের পার্ট টাইম বোলারও আছে। মাহমুদুল্লাহ বলেন, মোসাদ্দেক সৈকত একজন নতুন প্লেয়ার আছে, হয়তো আজকে ডেবু হয়েও যেতে পারে তার, হি ক্যান বোল অফ স্পিন। ভেরিয়েশন অনেক আছে। একটা ক্যাপ্টেনের কাছে যতটুকু চাওয়ার একটা টিমে যে কোনো সিচুয়েশনে, আমাদের ক্যাপ্টেন ইভেন যে কোনো সিচুয়েশনে বল করতে পারে। আমাদের এই জিনিসটাই আমাদেরকে এখন ইউনিক করে তুলেছে আর কি। যে কোনো পিচে বলেন, যে কোনো সিচুয়েশনে বলেন, এক একজনের রোল জানে, কে কোন সময় কোন রোলটা প্লে করতে হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা টিমে, যে আপনার স্ট্রেংথ কোনটা, উইকনেস কোনটা, এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে আমি বলবো যে যেটা হানান ভাই বললেন যে মাশরাফি ভাই যেভাবে ইউটিলাইজ করে বোলারদেরকে, এটা খুব ইম্পর্টেন্ট সিচুয়েশন অনুযায়ী আর কি। এবং এই যে অভিজ্ঞ প্লেয়ারদের সঙ্গে তরুণ প্লেয়াররা এসে পারফর্ম করছে এবং এই কারণে বাংলাদেশ দলটা ঘুরে দাঁড়াচ্ছে। পাইপলাইনটা, এটার মধ্যে পাইপলাইন একটা খেলোয়াড় আসার যে পাইপলাইনের একটা সম্পর্ক আছে, আপনার কি মনে হয় পাইপলাইনটা কি ঠিক আছে বাংলাদেশে এখন? মানে যে একটা প্লেয়ার খারাপ করলে আরেকটা প্লেয়ার তার জায়গা নেবে, এই পাইপলাইনটা কীরকম? খুব ভালো। আপনি দেখবেন যে মধুর একটা সমস্যা রয়েছে। আপনি এখন যদি সৌম্য পারফর্ম না করে, বিজয়ও কিন্তু পারফর্মার, আমরা জানি আনামূলক বিজয় ইঞ্জুরির কারণে বাদ পড়েছে, সে কিন্তু পারফরমেন্সের কারণে বাদ পড়েনি। একটা ইঞ্জুরি পড়েছিল যেখানে বাদ পড়লো, সৌম্য যে পারফর্ম করলো, সৌম্য তার জায়গা নিয়ে নিয়েছে। এখন সৌম্য খারাপ করলে হয়তো বিজয় আবার আসবে। ইমরুল কায়েস অলওয়েজ আশেপাশে ঘোরাঘুরি করছে ঢোকার জন্য, এখন স্কোয়াডেও রয়েছে। সো আপনি দেখবেন এগুলো হলো মধুর সমস্যা। আপনি আজকে নাসির রুমান, সাব্বির রুমানের মতো প্লেয়ার রয়েছে, সেখানে আবার সৈকত ইন করলো। এখানে মেহেদি মিরাজ একটা প্লেয়ার আছে, আন্ডার-19 ক্যাপ্টেন, মেহেদি মিরাজ কিন্তু পিছনে নক করছে। দ্যাট মিনস এগুলো হলো মধুর সমস্যা। খুব কাছাকাছি অনেকগুলো প্লেয়ার, একটা প্লেয়ার কোনো কারণে ইঞ্জুরি হলো বা বাদ পড়লে আরেকজন যে আসবে খুব সুন্দরভাবে সেটাকে ফিল আপ করে দেবে। আপনি অস্ট্রেলিয়ার টিমে কিন্তু আমরা এই জিনিসটা দেখে এসেছি। স্টিউবা যখন রিটায়ার করলো, মাইকেল ক্লার্ক এসে তার জায়গাটা ফিল আপ করে দিয়েছে। সো বাংলাদেশ ক্রিকেট যে এগিয়ে যাচ্ছে এবং আমরা ভালো খেলছি, এগুলোও কিন্তু একটা কারণ। প্রতিটা প্লেয়ারের পিছনে ব্যাকআপ প্লেয়ারগুলো খুব সুন্দরভাবে রেডি হচ্ছে। সো আমার মনে হয় যে আপনি যেটা বলেন পাইপলাইন খুব সুন্দর আগাচ্ছে। আপনি দেখবেন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে আমরা সেমিফাইনাল খেলেছি। সো এটা কিন্তু পজিটিভ যে আমাদের আন্ডার-19 বেশ কিছু ভালো প্লেয়ার ছিল, অলরেডি নক করেছে। মেহেদি মিরাজ, শান্তর মতো প্লেয়ার রয়েছে যারা নক করছে ন্যাশনাল টিমে। এইচপিতে বেশ কিছু ভালো প্লেয়ার রয়েছিল। সো পাইপলাইনটা ভালো হওয়াতে আমাদের বাংলাদেশ ক্রিকেটও এগোচ্ছে, এবং আমরা যেভাবে এগোচ্ছি আমার ধারণা, আমার বিশ্বাস, পিছনে আর যাবো না, বিকজ পাইপলাইন স্ট্রং। সেই জায়গাটা সুন্দরভাবে ফিল আপ করার মতো প্লেয়ারও তৈরি হয়ে আসছে। আচ্ছা মাঝার, আমার হচ্ছে যে বাংলাদেশ ভালো করছে, হ্যাঁ আমরা, এবং এর আগে যদি আমরা দেখি বাংলাদেশ যতগুলো ম্যাচ জিতে, বেশিরভাগ স্পিন বোলিংয়ের উপর নির্ভর করে আমরা ম্যাচগুলো জিতে নিয়ে এসেছি। হঠাৎ করে আমাদের পেস অ্যাটাকটা শক্তিশালী হওয়ার কারণে স্পিনটা মনে হয় একটু আলোর নিচে চলে এসছে। কিন্তু মানে পেস বোলিংয়ের দিকে আমরা কি মানে লক্ষ্য দিতে, নজর দিতে দিতে আবার স্পিন বোলিংটা কি দুর্বল হয়ে যাচ্ছে নাকি, সেটাও আসলে ভেতরে ভেতরে আগের মতো শক্তিশালী? না দেখেন, এখন আমাদের গেম প্ল্যান ডিফারেন্ট। এখন আমরা সেলফ বিলিফটা অনেক বেড়ে গেছে। আমরা আগে ভাবতাম যে স্পিনার ছাড়া হয়তো আমরা আটকাতে পারবো না অপোনেন্টকে। এখন একটা ফাস্ট বোলার সেই স্পিনারে যদি কাজ করে, ওয়াই নট আ ফাস্ট বোলার? এই কোচটা এটাই বলে সবসময় যে সেলফ বিলিফটা, আমার মেন কাজই ছিল সেলফ বিলিফটা আনা। তো আমার মনে হয় সাকিব আছে এমন একটা প্লেয়ার, হি ক্যান ব্যাট, হি ক্যান বোল, সে একজনই কিন্তু দুইটা প্লেয়ারের কাজ করে। তো দেখা যায় যে তারপরে আর একজনের বেশি কিন্তু স্পিনার আর টিমে দরকার হয় না, আর অকেশনালি কিছু বোলার থাকে। তো আমাদের এই পেস বোলিংটা ইমপ্রুভ করাতে দেখা গেছে যে আমরা একটা এক্সট্রা বোলার খেলাতে পারি, যে কোনো সময় একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারি। এটা আমাদের কিন্তু খুব একটা মানে প্লাস পয়েন্ট, একটা যে কোনো মানে অকেশনে বা যে কোনো উইকেটে আমরা বলি যে আমরা যে কোনো কিছু করতে পারি টিম ওয়াইজ আর কি। টিম কম্বিনেশনটা সেট করতে ইজি হয়ে যায়। কাল মানে আজ থেকেই আরেকটা দুপুর আড়াইটার দিকে খেলা শুরু হবে আফগানিস্তান বাংলাদেশ। এই সিরিজে আসলে প্রত্যাশা কীরকম? প্রত্যাশা তো স্বাভাবিকভাবে আমাদের দলের পারফরমেন্স যদি বিচার করি, খুব ভালোই প্রত্যাশা, 3-0 সিরিজ জিতবে এরকমই চিন্তা। বাট স্টিল যত শর্টার ভার্সন ক্রিকেট হবে ততই কিন্তু একটা ছোট টিমের জন্য চান্স হয়ে যায়। আপনি দেখবেন টেস্ট ক্রিকেট যখন আমরা খেলবো অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের সঙ্গে, তাদের সম্ভাবনা অনেক বেশি থাকবে। যখনই সেটা টি-20 ক্রিকেটে চলে আসে তখন কিন্তু সম্ভাবনা 50-50 হয়ে যায়। ওয়ানডে ক্রিকেটেও কিন্তু আফগান ভালো টিম, নির্দ্বিধায় বলতে হবে তারা যেভাবে ইমপ্রুভ করেছে। ইন্ডিয়ায় তাদের কিছু কন্ডিশনিং ক্যাম্প করে এসেছে। সো তাদের বেশ কিছু ভালো ক্রিকেটার আছে সেখানে। সো আমার মনে হয় যে প্রত্যাশা আমরা করতেই পারি আমরা উইন করব, বাট স্টিল খুব সহজ টাইম যাবে না। আফগান আমাদের কিছু টাফ টাইম দিবে, সেখান থেকে বেরিয়ে এসে আমাদের পারফরমেন্সের যে ভালোর যে গতিটা সেটাকে আমরা কন্টিনিউ করবো, এরকমই প্রত্যাশা। আচ্ছা মাঝার, অনেকেই বলছেন যে যদি একটা পরিসংখ্যান দেখাচ্ছে যে 2 ম্যাচ খেলেছে বাংলাদেশ আফগানিস্তান, 1 ম্যাচ আফগানিস্তান জিতেছে, 1 ম্যাচ বাংলাদেশ জিতেছে, কাজেই সমানে সমান। আসলে কি সমানে সমান? না, আমি আজকে আমার রিপোর্টে একটা লিখলাম যে 2 বছর আগে ঠিক সেম টিম যখন খেললো হারলো আফগানিস্তানের সাথে,
এই টিমই এখন খেলবে। এখন জিনিসটা হয়ে গেছে 20 আর 18 হয়ে। বাংলাদেশ এই এক বছরে যা গেইন করেছে, আফগানিস্তান কিন্তু এখনো একটা অ্যাসোসিয়েট মেম্বার নেশন, আমরা একটা টেস্ট প্লেইং নেশন। আমরা যে যতটুক দূরে যাওয়ার আফগানিস্তান থেকে আমরা এসে পড়েছি ওই জায়গাটায়। এখন আমি আজকে কোচকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি তোমার ইংল্যান্ডের সিরিজের আগে তুমি কি একটা বার্তা দিতে চাও ইংল্যান্ডকে যে তাদের আফগানিস্তানকে একদম ঠিক মতো হারিয়ে? বলে যে না দেখো, আমি প্রথমে আজকে জিততে চাই। হ্যাঁ অবশ্যই একটা বার্তা তো থাকেই, আমি জিততে চাই, জিতে গিয়ে বার্তাটা দিতে চাই আর কি। সো বুঝতে পারেন যে আসলে ওইভাবে দেখছে না যে হারার কোনো বাট হ্যাঁ একটা কথা বললো যে 10 মাস পর এই ফরম্যাটটা খেলতেছি, যে ফ্লোটা ব্যাক করা রাইট ফ্রম দ্য ফার্স্ট আওয়ার, প্রথম বল থেকে ওই ফ্লোটা পেয়ে গেলে আর প্রবলেম হবে না। মানে যদি সবকিছু ঠিকঠাক হয় আসলে বাংলাদেশ জেতা আসলে বাংলাদেশ ফেভারিট। ধন্যবাদ হান্নান সরকার, ধন্যবাদ নাজমুদ্দিন। আমাদের সময় শেষ হয়ে গেছে এবং আপনাদের সেই প্রত্যাশা দিয়ে আসলে শেষ করবো অনুষ্ঠান, যে দর্শক যেমনটি তারা বললেন যে হয়তো সবকিছু ঠিকঠাক থাকে, যতই তার আফগানিস্তান ভালো খেলুক বা খারাপ খেলুক কেন, কারণ আমরা যদি বাংলাদেশ ক্রিকেট দলের মতো খেলতে পারে তাহলে আসলে জয়টা হয়তো আমাদের ঘরে চলে আসবে। আমরা এমন প্রত্যাশা নিয়ে শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিজের সঙ্গে থাকবেন।